আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট কয়েকটা ভিডিওতে সবচেয়ে বেশি যে কমেন্ট আসছে যে, "রাফিক ভাই একটা ইবিএল নিয়ে ভিডিও বানান। ইবিএল ব্যাংকটার একটা ডিটেইল এনালাইসিস করেন।" আপনারা যেহেতু বলেছেন, তাই আপনাদের ভাই আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলো। ইবিএল ব্যাংকটা আমাদের বাংলাদেশের অনেক নামকরা একটা ব্যাংক ছিল। টিবিএস বা যেকোনো অনুষ্ঠানে যখন হোস্টরা ইবিএল এর নাম নেয়, তখন ১ম এই বলে নেয়, বাংলাদেশের সবচেয়ে কনজারভেটিভ ব্যাংক, বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বা এইগুলা বিভিন্ন ধরনের নামে এই ব্যাংকটাকে বলে থাকে। এই ব্যাংকটা অনেক সুনামের সাথে বিজনেস করে আসতেছিল। কিন্তু গত বছরের শেষের দিকে এই ব্যাংকটার নামে কিছু খারাপ নিউজ চলে আসে। এই ব্যাংকটার চেয়ারম্যান এবং তার ফ্যামিলির নামে অনেক খারাপ নিউজ চলে আসে। তারপর এই ব্যাংকটার দাম অনেক কমে যায়। আমার একটা গ্রুপ আছে ফেসবুকে, ব্যাংক ইনভেস্টর বাংলাদেশ। অনেক ব্যাংক ইনভেস্টর সেখানে আছে। সেখানেও আমাকে অনেকে পার্সোনালিও মেসেজ করেন এবং অনেকে বলেন যে, "ভাই এখন কি করি? আমার একটা বড় রকমের ইনভেস্ট আছে এই ব্যাংকে।" এরকমের কথা অনেক শোনা যায়। অনেকে ভয়ের মাঝে ছিল, অনেকে স্টকও বিক্রি করে দিছে। আজকে আমরা এই সব বিষয় নিয়ে কথা বলব। আমরা ইবিএল এর কোয়ান্টিটেটিভ এনালাইসিস করব এবং এর ভ্যালুয়েশন করব। চলুন কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এই ভিডিওটা ৬ টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। ১ম চ্যাপ্টারটা হচ্ছে ইলেফ্যান্ট ইন দ্য রুম, দ্য এলিগেশন। ১ম এই আমরা কথা বলে নিব এলিগেশন নিয়ে। এই কোম্পানির চেয়ারম্যান এবং তার ফ্যামিলির বিরুদ্ধে যে এলিগেশনগুলো এসেছে সেটা দিয়ে এই ভিডিওটা শুরু করব। তারপরে হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন। আমাদের বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলাকে আমরা রিলেটিভলি তুলনা করব। তারপর হচ্ছে জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু ভ্যালুয়েশন। এটা একটা অ্যাবসোলিউট ভ্যালুয়েশন মডেল। তারপর আমরা চলে যাব পিটার লিঞ্চের PEGY বেসড ভ্যালুয়েশন মডেল। তারপর আমরা দেখব আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা ইবিএলকে কি দামে কিনেছে। তারপর আমরা একটা সামারি এবং কনক্লুশনে পৌঁছার চেষ্টা করব। বেশি কথা না বলে আমাদের প্রথম চ্যাপ্টারে চলে যাই। গত বছরের নভেম্বরে ইবিএল এর চেয়ারম্যান নামে কিছু খারাপ নিউজ আসছে। ইবিএল এর চেয়ারম্যান এবং তার ফ্যামিলি ৮,০০০ কোটি টাকার এমবেজলমেন্ট করেছে। এই নিউজগুলো তো ইনভেস্টরদের, সাধারণ ইনভেস্টরের জন্য অনেক স্কেরি। বাংলাদেশে এমনিতে ব্যাংকিং সেক্টরের ট্রাস্ট নাই। বাংলাদেশের মানুষ ব্যাংকিং সেক্টরকে বিশ্বাস করতে পারে না। আমাদের বাংলাদেশে ৫টা ব্যাংক বন্ধ হয়ে গেল, তার উপর এরকম নিউজ। এইজন্য মানুষ অনেক ভয় পেয়ে অনেকে তাদের স্টকগুলা বিক্রি করে দেয়। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, এই নিউজগুলা যে এসেছে, এই নিউজগুলা কোনো টপ লেভেল নিউজ পাবলিকেশন পাবলিশ করে নাই। এই নিউজগুলা টিবিএস করে নাই, ফাইন্যান্সিয়াল টাইমস করে নাই, কোনো বড় নিউজ পেপারগুলা করে নাই। এই নিউজগুলা করেছে ছোটখাটো ক্লিকবেটি টাইপের কিছু নিউজ। বরঞ্চ টিবিএস এবং প্রথম সারির যে নিউজ পেপারগুলো আছে, তারা এটাকে ডিনাই করেছে। এই বিষয়টা মোটামুটি আমাদের অনেকের জন্য একটু স্কেরি ইনভেস্টর হিসাবে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক আমাদের বাংলাদেশের সব ব্যাংকের এনপিএল ডাটা প্রকাশ করে। গত ৯ মাসের Q1, Q2 এবং Q3 এনপিএল ডাটা প্রকাশ করে। সেখানে দেখা যায় ইবিএল এর এনপিএল রেশিও বাংলাদেশ লিস্টেড ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম। মানে ইবিএল এর লোনের কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে ভালো। বাংলাদেশের একজন গ্রুপ হেড এই এনপিএল নিয়ে তার লিঙ্কডইনে একটা পোস্ট করেন। সেখানে দেখা যায় যে ইবিএল এর এনপিএল রেশিও বাংলাদেশের সবচেয়ে কম। আমি তাকে লিঙ্কডইনে প্রশ্ন করি যে, "স্যার, ইবিএল এর নামে এই খারাপ নিউজ যে আসতেছে, আমরা ইবিএল এর এই এনপিএল রেশিওটা কি ট্রাস্ট করতে পারি?" উনি আমাকে আনসার দিয়ে বলেন যে এই এনপিএল ডাটাটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, মানে বাংলাদেশ ব্যাংক এই ডাটাটা ভেরিফাই করে দেয়। তার মানে কি আমরা এই ইবিএল এর এনপিএল রেশিও ডাটাকে ট্রাস্ট করতে পারি। যেহেতু এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ভেরিফাইড, আমরা মোটামুটি ট্রাস্ট করতে পারি এই ডাটাটা লেজিট। আমরা যদি ট্রাস্ট করতে পারি ইবিএল এর এনপিএল রেশিও ঠিক আছে, তার মানে কি এর কোয়ালিটি খুব খারাপ হয়নি। আরেকটা ট্রাস্ট করার বিষয় হচ্ছে কি, আপনি যদি Q4 এর ডাটা দেখেন, আমি অলরেডি এজ নিয়ে একটা ভিডিও বানিয়েছি। এজ মোটামুটি ভালো পরিমাণের অ্যালোকেশন দিয়েছে ইবিএল এ। ভিআইপিবি আরেকটা বাংলাদেশের টপ মিউচুয়াল ফান্ড, তারাও লাস্ট কোয়ার্টারে ইবিএল এর শেয়ার কিনেছে। এই কয়েকটা বিষয় চিন্তা করে আমরা মোটামুটি এই কনক্লুশনে পৌঁছাতে পারি ইবিএল কে এখনো ট্রাস্ট করা যায়। ইবিএল কোম্পানি এখনো খুব খারাপ হয়ে যায়নি। যদি হয়ে যেত তাহলে এজ বা ভিআইপিবির মতো বড় ফান্ডগুলা এখানে আর অ্যালোকেশন নিত না। তার মানে কি আমরা মোটামুটি ট্রাস্ট করতে পারি যে এটা খুব খারাপ হয়ে যায়নি। আপনি যদি ব্যাংকের ইনভেস্টর হন, আপনার এইসব বিষয়ে খেয়াল রাখা দরকার। এর মাধ্যমে আমাদের দ্য এলিগেশন সেকশনটা শেষ হয়ে গেল। আশা করি এই এলিগেশনটা সম্বন্ধে আপনার মোটামুটি একটা ক্লিয়ার পিকচার পেয়েছেন। চলুন এখন আমরা বেশি কথা না বলে আমরা রিলেটিভ ভ্যালুয়েশনে চলে যাই। রিলেটিভ ভ্যালুয়েশনের প্রথম মেট্রিক হচ্ছে পি রেশিও। আমরা বাংলাদেশের টপ 5টা ব্যাংকে পি রেশিওর উপর জাজ করব এবং দেখব ইবিএল কোথায় অবস্থান করে। আমি এই লিস্ট থেকে ব্র্যাক ব্যাংকে বাদ দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে কি, ইবিএল এর সাথে ব্র্যাক ব্যাংকের আসলে তুলনা চলে না। এই লিস্টে যদি ব্র্যাক ব্যাংক রাখা হয়, দেখা যাবে সবটা সেক্টরে শুধু ব্র্যাক ব্যাংকই উইনার করছে। এই জন্য আমি ইবিএল এর সমান যেই ব্যাংকগুলো আছে, যেরকম সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক,
তার সাথে কম্পেয়ার করেছি। এই লিস্টে আমি ব্র্যাক ব্যাংকে রাখিনি। সেকেন্ড সারি ব্যাংকগুলোকে আমরা যদি পি রেশিওর উপর র্যাঙ্কিং করি, সবচেয়ে কম নাম্বার পায় সিটি ব্যাংক, তার পি রেশিও হচ্ছে 2.91। আর 5 নাম্বার হচ্ছে পূবালী ব্যাংক, পূবালী ব্যাংকের পি রেশিও হচ্ছে 6.59। এখানে ইবিএল পেয়েছে 4 নাম্বার, মানে আমাদের বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় এটা একটু বেশি প্রাইসে চলতেছে, কিন্তু 4.95 পিটা অনেক কম। এই যে দেখুন, আমাদের বাংলাদেশের পুরা মার্কেটের পি হচ্ছে 9.21, আর ব্যাংকিং সেক্টরের পি হচ্ছে 6.51। আমাদের বাংলাদেশের মার্কেট 9 পিতে চলছে, আমাদের পুরা মার্কেটই আন্ডার ভ্যালুড, তার উপর ব্যাংকিং সেক্টর আরও আন্ডার ভ্যালুড, আর ইবিএল হচ্ছে 4.95, এটা আরও আন্ডার ভ্যালুড। এখানে মানে কি সব জিনিসই আন্ডার ভ্যালুডের উপর আন্ডার ভ্যালুড চলছে, তার মানে আমরা মোটামুটি বলতে পারি যে ইবিএলটা আন্ডার ভ্যালুডই আছে। এখন আমাদের নেক্সট মেট্রিকে চলে যায়। নেক্সট মেট্রিকটা হচ্ছে পিবি রেশিও। কোম্পানির প্রাইসের সাথে তার ন্যাপ ভ্যালুকে তুলনা করলে আমরা পিবি রেশিও পাবো। উদাহরণস্বরূপ সিটি ব্যাংকের মার্কেটে প্রাইস হইতেছে 26 টাকা, নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 38 টাকা 9 পয়সা, তার মানে কি এটা 0.68 প্রাইস টু ভ্যালুতে চলতেছে। তো এরকম করে আমরা পিবি রেশিওতে পেলাম। তো এর মাধ্যমে আমরা 5টা ব্যাংকে যদি র্যাঙ্ক করি পিবি রেশিওতে, সেখানে ইবিএল সবার শেষে গিয়েছে। ইবিএল পেয়েছে 5 নাম্বার। এক হয়েছে সিটি ব্যাংক, সিটি ব্যাংকের প্রাইস টু বুক রেশিও সবচেয়ে কম, আর ইবিএল এর সবচেয়ে বেশি। ইবিএল এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন 25 টাকা 3 পয়সাতে ট্রেড হচ্ছে, আর এর নেট অ্যাসেট ভ্যালু 29 টাকা 53 পয়সা, যেখানে এর পিবি রেশিও হচ্ছে 0.86। এখনও তবু ভালো পিবি রেশিও, কিন্তু আপনি অন্যান্য ব্যাংকের সাথে যদি তুলনা করেন এটা একটু খারাপ, তবুও 0.68 একটা অনেক ভালো পিবি রেশিও। এখানে কোম্পানিটা কি বলছে? ইবিএল বলছে আমার কোম্পানির যে এফডিআর আছে সব কিছু সব মিলিয়ে এখানে আছে 29 টাকা 53 পয়সা আছে, আর আপনি সেখানে 25 টাকা 3 পয়সা দিয়ে কিনতেছেন। কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরটা যেহেতু অনেক আন্ডার ভ্যালুড, তো মোটামুটি আন্ডার ভ্যালুড বলা চলে। নেক্সট সেকশনটা হচ্ছে ক্যাশ ইল্ড। আমরা এখানে দেখবো কি ডিভিডেন্ড ইল্ড দেয়। ডিভিডেন্ডের জন্য আমরা শুধু ক্যাশ ডিভিডেন্ডে ধরেছি, স্টক ডিভিডেন্ডকে ধরিনি। আমার চ্যানেলে অনেক ভ্যালু ইনভেস্টর আছেন যারা স্টক বিক্রি করেন না, যারা শুধু স্টক কালেক্ট করেন, স্টক কিনেন, আর এক একটা কোম্পানি এক এক রকমের স্টক ডিভিডেন্ড দেয়। সো এটাকে আসলে কাউন্ট করা যাবে না, একটার সাথে একটা কম্পেয়ার করা যাবে না। এই ক্ষেত্রে দেখুন ইবিএল একটু এগিয়ে। তোরা ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে 17.5%। আমাদের দেশের সরকার ফিক্স করে দিয়েছে একটা ব্যাংক সর্বোচ্চ 17.5% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিতে পারবে। তার মানে কি উত্তরা ব্যাংক এবং ইবিএল এই দুইটা ব্যাংকই একদম হাই ক্যাশ ডিভিডেন্ড মেনটেন করতেছে। আমি একটা সিপের ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছি যে এমন কোম্পানিতে ইনভেস্ট করুন যেখানে কোম্পানি আপনাকে ভালোবাসে। কোম্পানি ভালোবাসা ওইভাবে দেখায় যখন যে কোম্পানিটা তাদের শেয়ার হোল্ডারদের অনেক বেশি ডিভিডেন্ড দেয়। তার মানে কি সেই চেকলিস্টটাও ইবিএল পাস করে। বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তার মধ্যে ইবিএল একটা এমন কোম্পানি যেখানে খুব ভালো ডিভিডেন্ড মেনটেন করে। আমাদের সরকার ফিক্স করে দিয়েছে যে 17.5% ডিভিডেন্ড দিতে পারবে। তার আগে ইবিএল 20% 25% ডিভিডেন্ড দিয়েছে। তার মানে ইবিএল ডিভিডেন্ডের দিক থেকেও অনেক ভালো। এখানে 2 নাম্বার পজিশনে এসেছে। 1 নাম্বার হচ্ছে উত্তরা ব্যাংক, যার ডিভিডেন্ড ইল্ড 7.1%, আর ইবিএল যে আছে ইবিএল এর হচ্ছে 6.9%। মোটামুটি ভালো একটা ইল্ড। আমরা এটা বিবেচনা করে বলতে পারি ডিভিডেন্ড ইল্ডের তুলনায় ইবিএল মোটামুটি আন্ডার ভ্যালুড। এখন আমরা চলে যাব নেক্সট মেট্রিকে। নেক্সট মেট্রিকটা হচ্ছে ইপিএস গ্রোথ। কোম্পানিটা তার নেট প্রফিট বা ইপিএসকে কি করে গ্রোথ করছে তার উপর বেস করে আমরা বাংলাদেশের সেকেন্ড টায়ার 5টা ব্যাংকের র্যাঙ্ক করব। এখানে সবচেয়ে বেশি গ্রোথ করেছে প্রাইম ব্যাংক এবং সবচেয়ে কম গ্রোথ করেছে ইবিএল। এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তা হতে পারে যে ইবিএল এর গ্রোথটা তো কম হচ্ছে। এর কারণও আছে। এর কারণটা হচ্ছে ইবিএল খুব কনজারভেটিভ বিজনেস করে, আর এখানে প্রাইম ব্যাংকটা অনেক ছোটো একটা ব্যাংক। এই ছোটো ব্যাংকগুলো খুব দ্রুত গ্রোথ করতে পারে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো কী করে টাকা ইনকাম করতেছে? তারা ডিপোজিটরদের কাছ থেকে টাকাটা নিয়ে সেটাকে সরকারের গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করতেছে, সেখান থেকে তাদের ম্যাক্সিমাম প্রফিটটা আসছে। ইবিএল এখনও মানুষকে ল্যান্ডিং করছে, এখনও কর্পোরেট ক্লায়েন্টদের ল্যান্ডিং করছে। ইবিএলও কিছু ট্রেজারি বন্ড থেকে ইনকাম আসছে, কিছু না ভালো পরিমাণে আসছে, কিন্তু অন্যান্য ব্যাংকগুলো থেকে ইবিএল এর ট্রেজারি বন্ডে ইনকাম কম। এই ট্রেজারি বন্ডের ইনকাম সারা জীবন থাকবে না, কোনো না কোনো সময় ট্রেজারি বন্ডের ইনকাম কমে যাবে। তারপর আমার মনে হচ্ছে বাংলাদেশের অন্য ব্যাংকগুলো যে আছে তাদেরও আর্নিং গ্রোথটা একটু নর্মালাইজ হবে। এরকম আর্নিং গ্রোথ তারা সবসময় করতে পারবেন না। আমার মতে ইবিএল এর আর্নিং গ্রোথটা ঠিক আছে, এটা খুব বেশিও না খুব কমও না, এটা মোটামুটি রিজনেবল একটা গ্রোথ। নেক্সট মেট্রিকটা হচ্ছে ROE,
রিটার্ন অন ইকুইটি, মানে কোম্পানিটা নেট অ্যাসেটের উপর কি পরিমাণ ভ্যালু জেনারেট করে সেটাকে আরওই বলে। এখানে এখন আমরা ইবিএলকে বাংলাদেশের অন্য টপ 5টা ব্যাংকের সাথে আরওর উপর বেস করে র্যাঙ্ক করব। সেখানে ইবিএল এর পজিশন এসেছে 4th। একটু আগে আমি বললাম যেরকম ইপিএস এর গ্রোথ হচ্ছে, যেহেতু ইপিএস এর গ্রোথ হচ্ছে সেহেতু বাংলাদেশের ব্যাংকগুলোর আরওর গ্রোথ খুব হচ্ছে। সেখানে ইবিএল এরও আরওর গ্রোথ মোটামুটি চলে। 1 নাম্বার পেয়েছে হলো সিটি ব্যাংক আর 4 নাম্বার পেয়েছে ইবিএল। রিসেন্টলি আপনারা হয়তো শুনেছেন সিটি ব্যাংক একটা বড় রকমের হেডকোয়ার্টারে ইনভেস্টমেন্ট করেছে। নেক্সট কোয়ার্টারগুলোতে দেখা যাবে সিটি ব্যাংকের কি হয়। সিটি ব্যাংকের খুব অনেক বেশি আরওই গ্রোথ হয়েছে। আমার মনে হয় না এরকম আরওইটা তারা কন্টিনিউ করতে পারবে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে তারাও আরেকটু র্যাঙ্কিংয়ে ডাউন হয়ে যাবে। এখানে ইবিএল এর আরওই যে আছে, ইবিএল এর আরওই আছে 16.77 এবং 5 বছরের আরওই যে আছে 15.67। তো এটা মোটামুটি একটা ভালো। এখানে আরওয়ের বেসেও এর পজিশন হয় 4। তার মানে কি মোটামুটি আরওয়ের বেসেও এটা খুব খারাপ না, মোটামুটি চলে। এর মাধ্যমে আমাদের রিলেটিভ ভ্যালুয়েশন শেষ হয়ে গেল। এখন আমরা অ্যাবসলিউট ভ্যালুয়েশনে চলে যাব। অ্যাবসলিউট ভ্যালুয়েশনের মাধ্যমে আমরা এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু বের করার চেষ্টা করব। ইবিএল কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু যাওয়ার আগে আমি একটু প্রমোশন করে নেই। আমি রিসেন্টলি একটা লাইভ কোটেশন লঞ্চ করেছি। এখানে আপনার মনে যে কোনো প্রশ্ন, পার্সোনাল ফাইন্যান্স বা ইনভেস্টিংয়ের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আপনি আমার সাথে 1 ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। আমি এটা অল্প পরিসরে শুরু করেছি। এখন সপ্তাহে মাত্র 5 জনকে নিচ্ছি। 3টা সিট অলরেডি বুক হয়ে গেছে। শুধুমাত্র 2টা স্লট খালি আছে এই সপ্তাহের জন্য। যারা আগে আসবেন তারা বুক করতে পারবেন। এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা এখন ইবিএল কোম্পানিটার ভ্যালুয়েশনে চলে যাই। ভ্যালুয়েশন করার জন্য আমরা সাধারণত ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড ব্যবহার করে থাকি। ব্যাংকের যেহেতু ক্যাশেরই বিজনেস, এখানে ফ্রি ক্যাশ ফ্লোটা সেরকম করে ক্যালকুলেট করা যায় না। এই জন্য ব্যাংকের জন্য যে ভ্যালুয়েশন মডেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে জাস্টিফাইড প্রাইস টু বুক রেশিও। এই মডেলের সূত্রটা হচ্ছে এটা, ইন্ট্রিনসিক ভ্যালু ইকুয়াল টু বুক ভ্যালু ইন্টু আরওই মাইনাস জি। জি হচ্ছে গ্রোথ রেট মাইনাস আর মাইনাস জি, আর হচ্ছে ডিসকাউন্ট রেট মাইনাস গ্রোথ। এটা দিয়েই আমরা ইবিএল এর ভ্যালুয়েশন করব। চলুন আমরা এক নজরে কিছু নাম্বার দেখে নেই যার উপর বেস করে আমরা ইবিএল এর ভ্যালুয়েশন করব। ইবিএল এর বুক ভ্যালু বা ন্যাব ভ্যালু হচ্ছে 29 টাকা 53 পয়সা, আর গত 9 মাসে এর আরও হয়েছে 16.77%। গত 5 বছরে এর আরও হয়েছে 15.76%। মোটামুটি ভালো একটা আরওই ধরা যায়। আমরা টার্মিনাল গ্রোথ ধরে নিচ্ছি 3%, আর কস্ট অফ ক্যাপিটাল আমরা ধরে নিচ্ছি 11%। তার উপর আমরা মার্জিন অফ সেফটি নিয়েছি -10%। মানে আমাদের এই হিসাবেও যদি কোনো ভুল হয় তবে এটা 10% মার্জিন অফ সেফটি নেবে। আমরা রিসেন্ট কোয়ার্টারের পারফরমেন্স এবং এর 5 বছরের পারফরমেন্সকে অ্যাভারেজ করে একটা আরওই নিব। এর জন্য অ্যাভারেজ একটা ফর্মুলা আছে, আমরা যেটা নিব অ্যাভারেজ করে দিব। তো অ্যাভারেজ করে দিলে রাফলি 16% আরওই হয়। তো 16% আরওই হলে ইবিএল এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 44 টাকা। মার্কেটের ট্রেড হচ্ছে এটা 25 টাকা 30 পয়সা। এখান থেকে প্রায় 74% এই স্টকটা আপনি যদি কিনেন এবং এটা যদি ইন্ট্রিনসিক ভ্যালুতে চলে যায়, এখান থেকে আপনি 74% রিটার্ন পাবেন। আর আপনার মার্জিন অফ সেফটি আছে 42.59%। অনেক মার্জিন অফ সেফটি আছে। এই স্টকটা মোটামুটি অনেক আন্ডার ভ্যালু। এই স্টকটা আমাদের এই জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিওতে মোটামুটি অনেক আন্ডার ভ্যালু। চলুন এখন আমরা আমাদের নেক্সট ভ্যালুয়েশন মডেল চলে যাই। নেক্সট ভ্যালুয়েশন মডেলটা হচ্ছে পিটার লিঞ্চের ভ্যালুয়েশন মডেল বা পিটার লিঞ্চের PEGY রেশিও। পিটার লিঞ্চ অনেক ফেমাস একজন ইনভেস্টর। তিনি এই PEGY রেশিওটা ইনভেন্ট করেন। PEGY রেশিওর ফর্মুলা কি? এটা নেয় পি রেশিও বাই আর্নিং গ্রোথ প্লাস ডিভিডেন্ড ইল্ড। PEG রেশিও মডেলটা স্টকে কোনো প্রাইস দেয় না। এটা বলে PEGY রেশিও যদি 1-এর সমান হয় তাহলে স্টকটা ফেয়ারলি ভ্যালুড, মানে দামটা ঠিক আছে। যদি 1-এর থেকে কম হয় তাহলে আন্ডার ভ্যালুড। যদি 1-এর থেকে এই PEGY রেশিওটা যদি 1-এর থেকে বেশি হয় তাহলে ধরে নেবেন এই কোম্পানিটা একটু ওভার প্রাইসড বা ওভার ভ্যালু। আমরা এই PEGY রেশিওটা ব্যবহার করে এখন ইবিএল এর ভ্যালুয়েশন করব। ইবিএল এর ট্রেলিং পি চলতেছে 4.95। গত 9 মাসে এর গ্রোথ হয়েছে 18.94। গত 9 মাসে ভালো একটা গ্রোথ হয়েছে এবং 5 বছরে এর গ্রোথ হয়েছে 10.46। এটা খুব একটা বেশি গ্রোথ না, মোটামুটি একটা গ্রোথ। আমরা ধরে নিচ্ছি কি হবে, আমরা ধরে নিচ্ছি ইবিএল তার ইপিএসটা বা নেট প্রফিটকে 12% করে গ্রোথ করাতে পারবে। মোটামুটি একটা কনজারভেটিভ গ্রোথ, খুব বেশিও না খুব কমও না। সেখানে এর PEGY রেশিও আসে 0.26%।
মানে কি এক থেকে অনেক কম, একের থেকে অনেক কম, মোটামুটি কোয়ার্টারের মানে 25 পয়সার কাছাকাছি। এখানে পিজি রেশিওতেও অনেক বেশি আন্ডার ভ্যালুড হয়। এর মাধ্যমে আমাদের অ্যাবসলিউট ভ্যালুয়েশন মডেল শেষ হয়ে গেল। চলুন এখন আমরা মিউচুয়াল ফান্ডের প্রাইস দেখি। আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা এই স্টকটাকে কত করে কিনেছে। প্রথমে আছে এজের গ্রোথ ফান্ড, 22 টাকা 73 পয়সায় কিনেছে। আমার মতে এইটা খুব ভালো একটা দামে এই স্টকটাকে কিনেছে। এই স্টকটা তারা গত বছর ডিভিডেন্ডের আগে কিনে, তার মানে কি ডিভিডেন্ড পাওয়ার পর তারা যে স্টক ডিভিডেন্ড পেয়েছে সেটাতে তাদের প্রাইসটা ডাইলুশন হয়ে কমে যায়, এবং এই বছরও যখন নভেম্বরে দাম কমে তখনও তারা এটাতে পজিশন নিয়েছে, তাই তারা এটাকে কম দামে পেয়েছে। ভিআইপিবি এটা নিয়েছে 26 টাকা 42 পয়সায়। এটা মোটামুটি রিজনেবল প্রাইসে নিয়েছে, একটু হাই বর্তমান দামে চেয়ে একটু বেশি দামে নিয়েছে। সিডব্লিউটি এর গ্রোথ ফান্ডে ইবিএল এর কোনো স্টক নাই। সাদ্দা ফার্স্ট ইনকামেও ইবিএল এর কোনো ইউনিট নেই। ইউসিবিও এই স্টকটা নিয়েছে, যাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে 25 টাকা 97 পয়সা। আইডিএলসি গ্রোথ ফান্ডের এটার কোনো ইউনিট নাই, এবং ইনভেস্টিডের কাছেও ইবিএল এর কোনো ইউনিট নাই। আমরা যদি অ্যাভারেজ করি, আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা অ্যাভারেজে 25 টাকা 4 পয়সা করে, আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা এই স্টকটাকে 25 টাকা 4 পয়সা করে নিয়েছে। মার্কেটে এই স্টকটা 25 টাকা 30 পয়সাতে ট্রেড হচ্ছে। এখানে অল্প একটু আন্ডার ভ্যালুড, 1% মতো ওভার ভ্যালুড। এর মাধ্যমে আমাদের মিউচুয়াল ফান্ড অ্যানালাইসিস শেষ হলো। চলুন আমরা এখন আমাদের লাস্ট পার্টে চলে যাই। আমরা সামারিতে দেখি যে এখানে কি কি হচ্ছে। আমরা যদি বাংলাদেশের সেকেন্ড টায়ার ব্যাঙ্কগুলোকে পিএসের উপর র্যাঙ্ক করি, সেখানে ইবিএল এর পজিশন এসেছে 4। 1 নাম্বার উইনার হচ্ছে সিটি ব্যাংক। প্রাইস টু বুকের উপর বেস করে ইবিএল এর র্যাঙ্কিং এসেছে সবার লাস্টে 5 নাম্বার এসেছে। 1 নাম্বার উইনার হচ্ছে সিটি ব্যাংক। ডিভিডেন্ড ইল্ডের হিসাব করলেও এটা এসেছে 2 নাম্বারে। 1 নাম্বার এসেছে উত্তরা ব্যাংক, এটা ভালো পজিশনে চলে। ইপিএস গ্রোথের হিসাবেও এখানে এসেছে 5 নাম্বারে। 1 নাম্বার হচ্ছে প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংক হচ্ছে উইনার। আর ওর উপর বেস করে এটা এসেছে 4 নাম্বারে। সিটি ব্যাংক হচ্ছে উইনার। প্রাইস টু বুকের উপর বেস করলে ইবিএল এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 44 টাকা 7 পয়সা। সেখান থেকে এটা 42.59% আন্ডার ভ্যালুড আছে। প্যাগ রেশিও, পিটার লিঞ্চের প্যাগ রেশিওতেও সিটি ব্যাংক অনেক আন্ডার ভ্যালুড রয়েছে, এবং আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডের সাথে কম্পেয়ার করলে আজকের প্রাইসটা ইবিএল এর অল্প একটু বেশি। আমাদের দেশের অ্যাভারেজ মিউচুয়াল ফান্ডগুলা এই স্টকটাকে 25 টাকা 4 পয়সায় কিনেছে। এখান থেকে 1% মতো ওভার ভ্যালুড আছে। এর মাধ্যমে আমাদের ইবিএল এর অ্যানালাইসিস শেষ হয়ে গেল। আপনি এই সামারি রিপোর্টটা একটা স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন, কারণ এখানে অনেক নাম্বার আমাদের ইউজুয়ালি মনে থাকে না, তো এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। আর আপনারা যারা আমার সাথে লাইভ কোচিংয়ে অংশগ্রহণ করে 101 যে কোনো কিছু ইনভেস্টিং নিয়ে আলোচনা করতে চান, তারা দয়া করে ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে ডিটেল দেওয়া আছে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যার নাম ব্যাংক ইনভেস্টর বাংলাদেশ। এখানে আমরা মোটামুটি 1000 মেম্বার আছি। এখানে আমরা ব্যাংক ইনভেস্টিং নিয়ে কথা বলে থাকি। আপনি যদি যে কোনো ব্যাংকে ইনভেস্টর হয়ে থাকেন, আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন। এই গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি এই গ্রুপে জয়েন করতে পারেন। এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।